একটা অভিজ্ঞতা হয়েছে, তারপর তুমি প্রাইভেটে শিফট করেছিলে হাতের ট্রিটমেন্টটা করানোর জন্য। তুমি তার কোনো হসপিটালেই যায়নি? না, ফ্র্যাকচারটা ইয়ে করার জন্য গেছিলে তো? সেটা তো ডক্টরের কাছে গেছিলাম। একদম। সেখানে তো যত নিজের আইডেন্টিটিটাকে হাইড করে গিয়েছিলাম। মানে এটার কারণ হচ্ছে যে আমি যেভাবে বসে এখানে শ্যুট করছি সেভাবে যদি ডক্টরের চেম্বারে যেতাম তাহলে ট্রিটমেন্টের থেকে মিস্টেরিয়াস ব্যাপারগুলো বেশি হতো, এবং সেখানে সেই জায়গায় ডিসক্রিমিনেশন আবার ওটা আনতে চাইনি। যতটা পেরেছি নিজেকে দেখতে দেখতে অনেক বছর পার হয়েছে, প্রতিটা মানুষ পাল্টেছে, মানুষের ভাবনা পাল্টেছে, চেতনা পাল্টেছে, কিন্তু তবু যেন অনেক কনভেনশনাল ভাবনা এখনো আমরা পাল্টে উঠতে পারি। সংবিধানের 14 নম্বর ধারায় বলা আছে যে প্রত্যেক ভারতীয় নাগরিকের আইনের কাছে সমান অধিকার, আইনের চোখে সবাই সমান। 19 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে জাতি, ধর্ম, জন্মস্থান বা সেক্স, যেটাকে কিনা হয়তো তখন মেল ফিমেল হিসেবে ধরা হয়েছিল, তার ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না বা কাউকে আলাদা করে দেখা যাবে না, এবং আমাদের প্রত্যেকের কোথাও যাওয়ার, বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার, কোথাও কোনো ধরনের প্রফেশন, ব্যবসা বা চাকরি করার সমান অধিকার থাকবে। এছাড়া সংবিধানের 21 নম্বর ধারায় বলা আছে যে আমাদের সবার জীবনের এবং স্বাধীনতার অধিকার আছে। এই জীবনের এবং স্বাধীনতার অধিকার, এই জীবনটা কিন্তু শুধুমাত্র পশুর মতো বেঁচে থাকার জীবন নয়, এই জীবনটা কিন্তু মানুষের মতো বেঁচে থাকার, আমার সম্মান নিয়ে বেঁচে থাকার, সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের বলে দিয়েছে। এমনি জ্বর, সর্দি, কাশি হলে আমি মানে হাতুড়িয়ে ডাক্তারি দেখাই, আর যদি জরুরিও কোনো বিভাগ হয় তখন আমি হসপিটালে যাই। শরীরে কোনো কিছু অসুবিধা হলে আমি কুচবিহার সদর হাসপাতালে যাই। সরকারিতে দেখানো, বেসরকারি সেরকম কিছু না, জ্বর মানে একটু ঠান্ডা সেগুলো এমনি কিছু ওষুধ দোকান থেকে ওষুধ কেনা হয়, সেটা হসপিটালে যাওয়া হয় না। বেসরকারি ডাক্তার দেখতেছি বলে মনে হয়। আমি সাধারণভাবে প্রাইভেট জায়গাতেই দেখাই। আমি একবার পুড়ে গেছি আমি, তো পুড়ে যাওয়ার সময় আমি প্রাইভেট জায়গাতেই দেখেছি। আমি সচরাচর প্রয়োজন বোধ করি না গভর্নমেন্ট কোনো জায়গায় দেখাবার জন্য। খুব জ্বর, সর্দি, কাশি যদি খুব বেশি হয় তাহলে নিজেই ওষুধ কিনে খেয়ে নেই, আর না হলে খুব যদি বাড়াবাড়ি হয় তাহলে প্রাইভেট ডক্টরের কাছে যাই। তারপরে এখন আমি রিসেন্টলি গভর্নমেন্ট হসপিটালই প্রেফার করি বেশি। কিছু প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা কেন্দ্রে বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী এবং সংলগ্ন কিছু মানুষদের সাক্ষাৎকার নেওয়া হয়। ये कोई मेल या फीमेल का बात नहीं है, ये एक इंसान है जो इसका ट्रीटमेंट होता है। अब सोचिएगा वो इस जाति में है या उस जाति में, ऐसा कोई बात नहीं। চিকিৎসাটা তাদেরও পাওয়া উচিত এবং পাইতে হবে। তাদেরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে, তাদেরও সম্পূর্ণ সমানভাবে বাঁচার অধিকার আছে। তবুও বলে মনে করে ডাক্তাররাও ওনাদেরকে বলে ছেড়ে দাও আগে, তার মানে ভালো ব্যবস্থা পায়, ওরা ভালো ব্যবস্থা পায়। চিকিৎসাতে কোনো তো গাফিলতি নেই, সবসময় সবাই চিকিৎসা পায়। হ্যাঁ পাবে, কেন পাবে? আপনি দেখেছেন সচরাচর পনেরোটা পাঠান যদি একজন হিজড়া আছে সেটা আপনি একটা কাজ করুন, আপনি ইনকোয়ারিতে যান। जो मेन बिल्डिंग रखा हुआ, जैसे इमरजेंसी ऐसे কাছে তো ওই মেন বিল্ডিংয়ে রাখা থাকে। এটা মেল ওয়ার্ড না ফ্যামিলিও আছে, মেলও আছে। তাদের কোনো আলাদা ভাগ নেই। এবার তারা যাই হোক না কেন, তারা ফিমেল ওয়ার্ডে বেশিরভাগ অ্যাডমিশন পায়। चाहे वो चीज़ हो या वो जिसका असल चीज़ वो मेल होगा तो मेल में ही जाया मतलब उसका जो जन्म से जो उसका लिंग है वो लिंग में जाएगा, चाहे वो जितना भी वो दूसरा चीज़ बनने मांगे वो। মেয়ে হিজড়াও হয়, আবার পুরুষ হিজড়াও। হ্যাঁ, সেই জন্যে মানে খালি মেয়েদের সঙ্গে রাখা উচিত, আর ছেলেদেরকে মানে মেলকে মেলে রাখা উচিত। আপনি কি মনে করেন একজন ধরুন হিজড়া যদি অসুস্থ হয়, তাকে যদি আপনার মায়ের বেডের পাশে রাখা হয়, আপনি সেটাকে কিভাবে নেবেন? দেখুন, আমি মানসিকতা বোধ হিসাবে নেব, সে একজন মানুষ, সে একজন মানুষ। মানে আপনার কোনো অসুবিধা থাকবে না যদি আপনার মায়ের পাশে আরেকজন হিজড়াকে ফিমেল ওয়ার্ডে রাখা হয়? না, আমার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অবশ্যই অসুবিধা থাকবে। থাকবে তো? থাকবে।
ব্যাপারটা হলো কি, সেটা এখন হিজড়া অনেক রকমও থাকতে পারে, তো তাদের মধ্যে অনেক ভেদাভেদি অনেক রকম আছে, সেটা এক জায়গায় না থাকাটা উচিত। আপত্তি তো জানাবে অবশ্যই, আবার অনেকে দেখা যায় যে আপত্তি নাও জানায়, অনেক হিজড়েরা দেখবেন মেয়েদের সাথেই করছে। আমার মনে হয় না কোনো অসুস্থ মানুষের মধ্যে কোনো কনজারভেশন থাকা উচিত। দ্বিতীয়ত নেচার তাকে এইভাবে তৈরি করেছে, তার মধ্যে ডিফারেন্সিয়েশন কেন? হিজড়ে কতজনকে দেখেছেন এখানে চিকিৎসা করে? চিকিৎসা করতে দেখেছি তো আমি, মানে ভর্তি হয়েছে। এমনি জ্বর জ্বালা হলেও আসে? হ্যাঁ নিশ্চয়ই। দেখিনি, বহুতই কম দেখি। না, এটা তো দেখিনি। আমাদের ভাই 20 বছর হয়ে গেল, বা এতদিন কোনোদিন দেখিনি। আরবো পিরিয়ডে যখন ছিলাম বা তখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হতো, তখন আমাদের কাছে সত্যি এরকম আসেনি। হ্যাঁ পেয়েছি, বাট অবভিয়াসলি নাম্বারটা অনেকটাই কম, মানে কম্পারেটিভলি অন্যান্য জেনারেল পেশেন্টদের থেকে তাদের নাম্বারটা অনেকটাই কম। মানে লাস্ট 1.5 বছরের মধ্যে আমি হার্ডলি হয়তো 5-7 বারই মানে দেখেছি ট্রান্সজেন্ডার পেশেন্টরা এমার্জেন্সি সার্ভিসে আসছে আর কি। যেরকম মেল ফিমেলরা যেভাবে আসছে সেভাবে হিজড়ারা এত ভালো ফেসিলিটিস থাকা সত্ত্বেও তারা নিতে আসছে না, তো সেটার উপরেই 2-4টে কোয়েশ্চেন আপনাকে একটু করতে চাই। কেন দিদি? अब वो तो उन लोगों के ऊपर है ना, उन लोग कब आएंगे नहीं आएंगे उन लोगों के ऊपर डिपेंड करता है। उन लोग आएंगे तभी ना यहाँ पे ट्रीटमेंट होगा, अब उन लोग ही यहाँ पे नहीं आएंगे। পার্সোনাল যারা ডাক্তার আছে তাদের কাছে ওদের কিছু একটা ব্যাপার থাকে, গ্রামে যারা ওই গ্রামে ওরা থাকে সেই গ্রামের ডাক্তার কি ওরা বেশিরভাগই দেখায়। आते हैं तो यहाँ पे लोगों को ट्रीटमेंट तो होना ज़रूरी और होना ही चाहिए। अब डॉक्टर लोग तो वो लोग तो वो नज़र से नहीं देखेंगे ना, उन लोग के क्या लिंक के ऊपर है क्या। আমার যেটা মনে হয় যে ওরা অ্যাকচুয়ালি আমাদের হেলথ সিস্টেমের মধ্যে আসছে না, তাদের হেলথ প্রবলেম নিশ্চয়ই আছে, কিন্তু ওরা মনে হয় ওদের নিজেদের ইয়েটা নিয়ে, সেক্স নিয়ে নিজেরা যেহেতু কনফিউজড একটা স্টেট, সেই জন্য ওরা এখানে এসে কী ধরনের ব্যবহার পাবে সেটা আশঙ্কা করেই হয়তো আসে না। তা মনে হয় প্রাইভেট চেম্বারে যায়, যার জন্য হাসপাতালে আমরা ওদেরকে দেখতে পাই না। ওরা কেন সেটাকে মনে আনতে পারছে না যে খুব সহজেই তো হসপিটালকে আমি যেতে পারি, আমরা কোনো বেসিক অসুবিধা নেই। না না, সেটা নিয়ে আমি কিছু ভাবিনি। যে ধরুন একজন খুব ইমার্জেন্সি কেস এলো, তাকে কোথায়? তাহলে ইমার্জেন্সিতেই আমাদের প্রোভাইড করা হয়। এবং তাকে যদি কিছুদিন ডাকতে হয় তখন মেল ওয়ার্ড না ফিমেল ওয়ার্ডটা বেশি? হ্যাঁ, সেটা সেরকম পরিস্থিতিতে হয়নি কখনো, কারণ আমরা সেরকম ইমার্জেন্সিতে আমাদের স্টুডেন্টরা গেছে, সেই মুহূর্তে এসছে, ফার্স্ট এড দিয়েছে, ওরা বলেছে নিয়ে চলে যাবো, এরকমই হচ্ছে। রাখতে চাইনি সচরাচর? হ্যাঁ, রাখতে চাওয়ার মতো পর্যায়ে এসছে কিনা আমি ঠিক বলতে পারি। ধরুন খুব ক্রিটিক্যাল কন্ডিশনে, এমার্জেন্সি কন্ডিশনে বা এরকম কোনো ট্রান্সজেন্ডার দেখাতে এসছেন, নিজেও দেখাতে এসছেন, তো তখন আপনারা তাকে মেল ওয়ার্ডে রাখবেন না ফিমেল ওয়ার্ডে রাখবেন? নাকি কমপ্লিটলি আপনি মনে করছেন যে এই দুটোর বাইরে আরেকটি ওয়ার্ড হওয়া উচিত বা দরকার, সেটা কি মনে করছেন? এটা অ্যাডমিনিস্ট্রেশনের। আমি কমিউনিটিদের মানে নিজের কমিউনিটির যেসব মানুষরা দেখেছি তাদের শুধু ওপিডি ট্রিটমেন্টই দেখেছি। এখানে কোনো ওয়ার্ডে ভর্তি আমি পেশেন্ট দেখিনি। মেবি এটা হতে পারে যে কর্তৃপক্ষ এই দায়ী এড়ানোর জন্য হয়তো এদেরকে ওয়ার্ডে ভর্তি করতে চান না, মেবি এটাও হতে পারে যে তারা ভর্তি হতে চান না। এবার অবশ্যই কেউ নিজের থেকে ভর্তি হবে না এমনটা হতে পারে না, কারণ সরকারি হসপিটালের সুবিধা সবাই নিতে চান, কম পয়সায় ভালো চিকিৎসা যখন পাচ্ছে। চিকিৎসা যে কোনো মানুষের প্রাথমিক অধিকার। রূপান্তরকামী মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটা কি কোথাও আলাদা? যেটা প্রধান সমস্যা, দ্য প্রাইম কনসার্ন ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য পার্সন, যেটার জন্য কিন্তু অন্য যে যে জায়গাগুলোয় একটা মানুষ হয়ে বা একটা নাগরিক হয়ে, একটা সিটিজেন হয়ে যে যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া উচিত ট্রান্সজেন্ডার্সরা বা আমরা পাই না। পিপল মানে আমাদের যে একটা ট্যাবু, একটা যে স্টিগমা যে এরা অন্য, হ্যাঁ, প্রথমত তো একটা জায়গায় এরকম ভাবনা চিন্তা যে মানুষের লেভেলেই ভাবা হয় না, তাই তাদের জন্য পরিকাঠামোর প্রয়োজন, ফ্যাসিলিটির প্রয়োজনটা কোথায়, সুবিধার প্রয়োজনটা কোথায়, তো শুরু তো এইখান থেকে। সিম্পল
access is one of the issues, and then if anyone is lucky enough to get access, then the big question is about how they are treated by the doctors or by other healthcare workers, nurses, paramedical staff, laboratory technicians. আমরা না ভগবানের পরেই হয়তো ডাক্তারকে ভাবি যে উনি সমস্ত কিছু পারে, উনি সমস্ত কিছু ঠিক করতে পারে বা উনি সমস্ত কিছু বলতে পারে, উনি হয়তো আমাদের খুব ভালো বন্ধু। একবার একটুখানি জ্বর মতো হয়েছিল, তো তখন আমি যখন হসপিটালে গিয়েছিলাম, একটি হসপিটালে যখন আমি যাই তখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম। প্রথমত আমি মেয়েদের লাইনেই দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেখানে মেয়েদের লাইনে দাঁড়ানোর পরে অনেক মেয়েরা আর কি যারা আর কি আছে সামনের দিকে দাঁড়িয়ে, তারা বলছে তুমি কেন আমাদের লাইনে দাঁড়িয়েছো, তোমাকে দেখে তো মেয়ে মনে হচ্ছে না, তুমি তো মেয়ে নও, তুমি এই লাইনে দাঁড়িও না। ভালো কথা, বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও লাইন চেঞ্জ করলাম, করে ছেলেদের লাইনে গেলাম। ছেলেরা বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের সেখানে ছিল, কেউ একটু বাঁকা ভুরুতে একটু তির্যক দৃষ্টিভঙ্গিতে আমার দিকে তাকাচ্ছে, কেউ মুচকি মুচকি হাসছে, কেউ কেউ বলছে কে রে বাবা, এটা ছেলে না মেয়ে, কীরকম সাজগোজ, দেখতে ছেলেও মনে হচ্ছে না আবার পুরোপুরি মেয়েও না, এটা কে মানে কীরকম একটা ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিল। ডাক্তারের কাছে গেলাম যেরকম বলার সেরকমভাবে তো প্রথমে এরকম একটা দৃষ্টিভঙ্গি ওনার। তো আমি যখন গেলাম তো উনি ওনার পাশে দু একজন ওয়ার্ড বয় ছিল এবং আরও বেশ কিছু কালিগ ছিল, মানে আরও একজন ডাক্তাররা ছিলেন পাশাপাশি। তাদেরকে ডেকে নিলে এই শোন 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 এদিকে আয়। আসার পরে আর কি বলছে যে হ্যাঁ তুমি এবার বলো তো, মানে তুমি অ্যাকচুয়ালি কী, মানে কেন তোমার এরকম সাজগোজ, কী কেন হঠাৎ করে এরকম সাজগোজ কেন? আরে জ্বর সর্দি কাশির ওষুধ তো আমি পরেও দিতে পারবো, একটু শুনি কী ব্যাপার, ঠিক আছে। আমি তখন বললাম যে দেখুন আমার এরকম ভালো লাগে, হ্যাঁ আমার নিজেকে এরকমভাবে ভালো লাগে। তখন বলছি তোমাকে এরকমভাবে ভালো লাগে মানে তোমার কি, মানে এটা কি তোমার কি কোনো রকম কোনো প্রবলেম আছে? মানে ওনার কথার মধ্যে দিয়ে এটা আসছিল যে এটা হয়তো কোনো রকম কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা কোনো রকম কোনো প্রবলেম, হ্যাঁ মানে কোনো রকম মেন্টালি কোনো প্রবলেম, ঠিক আছে, পাগল জাতীয়। আমি তখন বললাম যে না ঠিক আছে, আমার এরকমই ভালো লাগে, আপনি কি আমাকে ওষুধটা দেবেন? তখন বলছে হ্যাঁ তো ওষুধ তো দেবোই নিশ্চয়ই, কিন্তু তার আগে একটুখানি তোমার সম্বন্ধে একটু জানতে ইচ্ছা করছে, তোমার নিচে কি আছে, ছেলে না মেয়ে? কোশ্চেনটা এমন ছিল বা জিনিসটা আমার কাছে এতটাই অসম্মানজনক আমার সেই মুহূর্তে মনে হয়েছিল। আমি তখন চেয়ার ছেড়ে উঠে বলছিলাম নমস্কার, আমার ওষুধের দরকার নেই, আপনি যে এত সুন্দর কথাগুলো বললেন তাতে আমার শরীর ঠিক হয়ে গেছে, আমি আসছি। যারা প্রফেসর, যাদের হাতে সেভাবে অর্থ নেই, মানে যারা একটা ভিজিট দিয়ে প্রাইভেট চেম্বারে দেখানোর ক্ষমতা নেই, তারা সরকারি হাসপাতালে খুব কমই যায়। মানে রিসেন্ট আমাদের এখানে একজন আছে, গোপালপুর নামে একটি জায়গা আছে, তো সেখানে একজন মারাই গেলেন। তো কি হবে, কে নিয়ে যাবে, কার কাছে দেখাবো, ডাক্তার কি বলবে, মানে এই সমগ্র বিষয়টা ঘিরে তো বহু মানুষ, আমার জানাই অনেকে বিনা চিকিৎসায় মারা গেলেন। আমি যখন ভর্তি ছিলাম ঠিক মনে হতো রোজই মানে যেসব ডাক্তারদের নতুন ডিউটি পড়তো বা নতুন নার্সদের নতুন ডিউটি পড়তো, আমাকে ঠিক যেন জন্তুর মধ্যে চিড়িয়াখানা যেমন নতুন জন্তুলে দেখতে আসে ওরম দেখতে আসছে যে এর সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, সেটা ভীষণ ইনসাল্টিং। বাবা আজকাল এরাও হচ্ছে দেখছি হসপিটালে, নার্সিং হোমে এরাও দেখছি আজকাল অ্যালাউ, কি ব্যাপার, দিনকাল কোথায় যাচ্ছে? মানে মানে এটাই বোঝা যাচ্ছে মানে হসপিটাল বা ইমার্জেন্সি মানে যে মানে মেডিকেল যে ট্রিটমেন্টগুলো সেগুলো মানে শুধু মানে জেন্ডার ওয়াইজ যেন মানে ভাগ করা আছে। এমআর বাঙ্গুর হসপিটাল ছিল টালিগঞ্জে, ওখানে ভর্তি হয়েছিলাম এবং ভর্তি হবার পরে আমাকে ওমেন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ওমেন ওয়ার্ডে নিয়ে গিয়ে আমাকে তখন বলা হয় যে ওখানে ভর্তি করব, মানে এখানে তো উনি ভর্তি হবেন না, হ্যাঁ মানে যেই ভদ্রলোক অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে ফেলেছিলেন উনি তার ইচ্ছাকৃত ঘটাননি, তো সেই ভদ্রলোকও পাজল হয়ে যান এবং আমাকে নিয়ে আবার কতগুলো ক্লাস 4 স্টপ যথারীতি বলতে থাকে ছক্কা ঠক্কা অমুক তমুক। তারপরে আমাকে সেখান থেকে নিয়ে আবার মেল ওয়ার্ডে যাওয়া হয়। মেল ওয়ার্ডে যাওয়ার পরে সেই মেল ওয়ার্ডে আমাকে সেখানেও ভর্তি নেওয়া হয় না, তো তারপরে আমাকে সেখান থেকে
কি ঠিক করা হয় যে আমি বার্ন ওয়ার্ডে থাকবো, মানে আমার কিন্তু কিছু পড়েনি। আমাকে যখন ওটিতে নিয়ে গেল তখন ওটিতে ঢোকানোর পরে এমনি সিস্টার ডাক্তাররা এমনি আমার মুখের দিকে চেয়ে দেখছে। দেখার পরে যখন অজ্ঞানের ডাক্তার আসলো, অজ্ঞানের ডাক্তার এসে আমাকে যখন অজ্ঞানে ঘাড়ে এখানে ইঞ্জেকশন পুশ করছে, তখন ডাক্তাররা ইঞ্জেকশনের ডাক্তার হেসে বলল ও শরীর তো একদম ছেলেদের অঙ্গটা ছেলেদের মতো দেখতে, কিন্তু পুরো অ্যাকচুয়ালি সম্পূর্ণ কিছু মেয়ে, এইভাবে ডাক্তার সিস্টার হাসাহাসি শুরু করেছে। তখন আমি বেডে শোয়া অবস্থায় আমার 2 চোখ দিয়ে জল পড়ছে। আমি এমন কেন ভগবান আমাকে জন্ম দিল, যেহেতু সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে ওটিতে। এইভাবে বলার পরে আমাকে ডাক্তার ইঞ্জেকশন পুশ করছে আর হাসছে, পুশ করছে, আমি মনে হয় গরুর মতো খালি খুঁচিয়েই যাচ্ছে ঘাড়ের এখানে। জিজ্ঞাসা করছে বারবার যে তোমার হাত কি অবশ হয়েছে? আমি বলছি যে না, আমার হাতটা কিন্তু অবশ হয়নি, ঠিক মতো ইঞ্জেকশনটা পুশ করলে আমার হাত একবারেই অবশ হয়ে যেত। সেটা না করে আমার সাথে বিচ্ছেদ এমনভাবে করছে, এইখানে খোঁচাচ্ছে, এখানে খোঁচাচ্ছে। ইঞ্জেকশনে ওষুধ ঠিক মতো না গেলে আমার হাত অবশ হবে কী করে? লাস্ট 6 বার খোঁচানোর পরে আমার হাত অবশ হয়েছে। তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমার হাত ঝিনঝিন করছে। তখন আমাকে ওটি করা শুরু করলো। এদিকে ওটি করছে, কিন্তু আমার তো হাতটা অবশ হয়েছে, কিন্তু আমার কানটা তো শোভন আছে, কানে আমি শুনতে পাচ্ছি যে আমাকে নিয়ে ওরা ব্যঙ্গ ঠাট্টা করছে। কোন ডাক্তার ওটি করছে, ডাক্তার হিন্দি গান করছে, অজ্ঞানের ডাক্তার বলছে এরা এরকম ছেলেদের সাথে সেক্স করে, হোমোসেক্স করে। যেহেতু আমি বাইরে একটা ইউনিভার্সিটিতে চাকরি করি বিদেশে, তো আমাদের চাকরির সাথেই হেলথ ইন্স্যুরেন্স আছে, সেটা অনেক কিছুই কভার করে এবং বিভিন্ন ধরনের রূপান্তরকামিতা বা ট্রান্সজেন্ডার রিলেটেড হেলথ কেয়ারও সেটার মধ্যে কভার করে। অতএব সেদিক দিয়ে আপাতত অন্তত এখন আমার যে পরিস্থিতি, আমাকে হেলথ কেয়ারে কোনো বৈষম্যের মুখোমুখি হতে হয় না। নিউরোলজিস্ট দেখাতে গেছিলাম, আমার একটা নিউরো প্রবলেম, তো আমি ওখানে গেলাম। প্রথমে গিয়ে দেখলাম যে নিউরোলজিস্টের কোনো ইয়ে নেই, তো আমি বললাম যে একটা স্লিপ করে এমনি নর্মাল চেক আপটা করে নিই। তো আমি স্লিপ করে রীতিমতো দাঁড়িয়েছি, আমার প্রায় 100 থেকে 150 জনের পেছনে আমার লাইন। তো আমি আমার মতন করে জায়গা নিয়ে নিজের মতন করে চুপ করে বসে পড়েছি। সামনে একজন সিস্টার ছিল, সে আমার ভালো করেছে কি আমার খারাপ উদ্দেশ্যে আমি জানি না। আচ্ছা এরপর না আপনি চলে যাবেন। তো রীতিমতো ওখানে অনেক লোক অনেকে দেখছে, বুঝতে পারছি যে আমাকে দেখছে করছে, তো আমি আমার মতন করেই বসে রয়েছি। দেখে তো ভদ্রমহিলা অনেকক্ষণ দেখার পর বললো যে আচ্ছা এরপর আপনি চলে যাবেন। তো অনেকে অবজেকশন করলো, কেন এরপর তো আমার লাইন, আমার টিকিট, তাহলে উনি কেন যাবেন? বলছে না ওনাকে ঢুকতে দিন, তার কারণ হচ্ছে এখানে হয়তো অনেকের সমস্যা হচ্ছে বা কোনো একটা কিছু একটা হতে চলেছে। তো আমি বললাম না আমার কোনো অসুবিধা নেই। আমি সবসময় যদি এটা আমি সবসময় করি যে আমি যদি নিজেকে একজন ভারতের নাগরিক হিসাবে জেন্ডার আইডেন্টিটি, তার যা লোকের দায়িত্ব, প্রত্যেকটা লোকের যা কাজ আমাকেও সেই কাজটাই করতে হবে। তো আমি বললাম না ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি বসছি, যখন ডাক্তার হবে আমি দেখি। বলছে না আপনি আসুন। আমার পেট ব্যথা হয়েছিল, পেট ব্যথা হওয়ার পরে আমি মাকে নিয়ে গেছিলাম মেজর পিকে দাসের কাছে ডাক্তার দেখাতে। তা উনি আমাকে সমস্ত পেশেন্টকে যেভাবে গার্জেন সহকারে দেখছে, উনি আমাকে দেখে আমার ফেস দেখে উনি বুঝতে পেরেছিল। বুঝতে পারার পরে সমস্ত পেশেন্টের মা কিংবা গার্জেন পেশেন্টের সাথে থাকে। কিন্তু আমি যখন ঢুকলাম, আমার মা ঢুকলো, তখন আমার মাকে বললো কি আপনি বাইরে যান। এইভাবে ডাক্তারবাবু মাকে বললো বাইরে যেতে। যাওয়ার পরে ডাক্তারবাবু আমাকে আমার গায়ের মধ্যে হাত দিচ্ছে, হাত দিয়ে বলছে কি তুমি এই টাইমে আমার বাড়ি থেকে আসতে পারবে? আমার ডাক্তারবাবু আমাকে বলছে তুমি এই টাইমে দুপুরবেলা আমার বাড়ি থেকে আসতে পারবে, তোমাকে আমি ওখানে ট্রিটমেন্ট করবো। তখন আমি বুঝতে পারি আমি যেহেতু যে কাজ করি, ডাক্তারবাবু সেই কাজের জন্য হয়তো ডাকছে, কিন্তু আমাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারবাবু ডাকছে না। চিকিৎসা অস্বীকার না করা হলেও রূপান্তরকামী মহিলাদের মানসিক, শারীরিক ও মৌখিক অবমাননার সম্মুখীন হতে হয়। When it comes to taking medical history of a person, there is a question of asking the right questions in the right manner. So there is an issue of if you are taking a sexual history of a person, then you need to be sensitive about it. You need to ask questions in a sensitive fashion, and also very intimate questions which have to be asked. But very often what happens, and this is very true in the context of HIV related work, or when you are talking about sexual health or STI, sexually transmitted infections, there is tremendous bias in the attitudes of the healthcare providers. স্বাস্থ্যকর্মীরা অনেক ক্ষেত্রেই নৈতিক চুক্তিগুলি না মেনে গোপনীয়তা ও সম্মতির মতো মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রাখে। আমি একজনের সাথে, তার নাম করছি না, একজন হিজড়া গোষ্ঠীর একজন মানুষ,
2010 কি 11 সালে ওনার যে ক্যাস্ট্রেশন বা আমাদের ভাষায় যেটা ছিবড়ানো বলি সেটার পরে ওনার শারীরিক সমস্যা দেখা দেয় নানা রকমের, বিশেষত ওনার প্রস্রাব করতে অসুবিধা হয়, ইউরিনেশন প্রবলেমস হয়, ইউরিনারি ট্র্যাক্টে একটা ইনফেকশন হয়ে যায়। প্রথমে বোধহয় SSKM এ ভর্তি করার চেষ্টা করা হয়, ফাইনালি উনি ক্যালকাটা মেডিকেল কলেজে যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আছে ওইখানে উনি ঠাঁই পান শেষ পর্যন্ত। কিন্তু ওই যে প্রসেসটা তার মধ্যে অনেক টানাপোড়েন চলে যে ওনাকে কোন ওয়ার্ডে ঢোকানো হবে, কয়েকদিন ওনাকে এমনি করিডোরে ফেলে রেখে দেওয়া হয় একটা অয়েল ক্লথের ওপরে, শেষ পর্যন্ত ওনাকে কোনো ওয়ার্ডে রাখে না, ওনাকে একটা আলাদা একটা কেবিনে রাখা হয়। তো এটা একটা বড় সমস্যা, কারণ সবার পক্ষে তো কেবিন আয়োজন করা সম্ভব নয়। থাকে না কেউ কোনোদিন মেয়েদের ওয়ার্ডে আমাদের ভর্তি হতে দেয় না, সবাই জানে যে আমার এরকম ছেলেই আছে। এই মহিলা এনজিওতে চাকরি করে, ফিল্ড ওয়ার্ক করতে নর্থ ইন্ডিয়া একটা জায়গায় যায়। শি ওয়াজ গ্যাং রেপ বা কিছু এরকম কোনো ঘটনা নেই যে 24 আওয়ার্সের মধ্যে যে ART ড্রাগটা মানে উইচ উইল নট লেট HIV ইনফেকশন স্প্রেড ইফ দ্যাটস দ্য কেস। এই ইনফ্রাস্ট্রাকচারের যে ল্যাকটা সেইটা প্রথম কথা, পুলিশ ওর ওপর হেসেই ওরকম অবস্থায় গেল, পুলিশ কিন্তু কোনো কেস নিল না, পুলিশ কোনো কেস নেয়নি, পুলিশ ওর ওপর সবাই মিলে হেসেছে যে ছেলেদের আবার রেপ হতে পারে নাকি, তখন ওর কোনো ট্রাস্ট্রেশন হয়নি, ছেলেদের রেপ হতে পারে নাকি। 1 2 নম্বর হেলথ ওয়াইজ যেটা ওই ART ড্রাগ এসব তো কিছু হয়নি। আমার হাই ডায়াবেটিক্স, তো আমি বিভিন্ন সময়ে তো আমি শিলিগুড়িতে কুচবিহারে একজন ডাক্তারকে দেখাতাম, সে প্রচণ্ড মিসগাইড করেছিল। তারপর আমি শিলিগুড়িতে একজন সুগার স্পেশালিস্টকে দেখাই, বেশ ভালো। আমি ভাবছিলাম বেটার ট্রিটমেন্টের জন্য কলকাতার একজনের সাথে ভালো কনসাল্ট করি। তো আমি ওনার কাছে যখন যাই, ওনার সাথে কনসাল্ট, উনি ফার্স্টেই জিজ্ঞেস করছেন আপনি কি সেক্স চেঞ্জ করেছেন, মানে ওনার মাথায় ঢুকেই আছে যে মেয়েদের মতো হলে পরেই তার সেক্স চেঞ্জ করবে বা সে তার সমস্ত কিছু হরমোন থেরাপি ইত্যাদি ইত্যাদি করবে। তো এরকম ওনার সাথে কথা হচ্ছিল এবং উনি হঠাৎ করে বলে বসলেন যে আপনাকে তো আমি ওষুধ দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। তখন আমি ওনাকে ঘুরে প্রশ্ন করলাম যে আপনার কি মনে হচ্ছে আমার সাথে কথা বলে আমার মানসিক কোনো সমস্যা আছে, বা আমি রূপান্তরকারী, বা আমি যাই হই না কেন এর জন্য আমার ভেতর কোনো ক্ষোভ আছে, বা আমার ভেতর কোনো ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন আছে। তো তখন উনি ঠিক উত্তর দিলেন না, উনি কথাটা এড়িয়ে গেলেন। তো আমার ওনাকে পছন্দ হয়নি, কিন্তু আমার মনে হয়েছে আমি যেই ডাক্তারকে এখন দেখাচ্ছি শিলিগুড়িতে, উনিও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ, উনি ডাক্তার অরুন্ধতী দাশগুপ্ত, উনি বেশ হেল্পফুল। রূপান্তরকামী মহিলাদের বিষয়ে স্বাস্থ্যকর্মীরা অনেক ক্ষেত্রেই সচেতন নন, অতএব তাদের ব্যবহার রূপান্তরকামী মহিলাদের প্রতি তাচ্ছিল্যপূর্ণ হয়ে ওঠে। রূপান্তরকামী মানুষদের ঘিরে কাল্পনিক ধারণা ও তাদের HIV ও AIDS হওয়ার বিশেষ প্রবণতার কারণে চিকিৎসা ব্যবস্থায় তাদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করা হয়। আমার এক বন্ধু ট্রান্সজেন্ডার, সে কোনো কারণে পজিটিভ হয় অ্যান্ড তার অনেক বাড়াবাড়ি হয়ে যায় এবং তাকে হসপিটালাইজ করার জন্য কলকাতার একটি সরকারি হসপিটালে ভর্তির জন্য অ্যাপ্লাই করি এবং তাকে নিয়ে যাই এবং রীতিমতো সেখানে প্রচুর হ্যারাস্ট আমাদের হতে হয়। আমার সঙ্গে আরও অনেকজনই ছিল অ্যান্ড তাকে বেড দেওয়া হয় না, রীতিমতো গেটের বাইরে তাকে শুইয়ে, মানে আমরা শুইয়ে রেখেছি, এবং তো সেখান থেকে ডক্টররাও অ্যাভয়েড করছে, না এই রুগীকে তো এখানে রাখা যাবে না, একে কোন ওয়ার্ডে দেবো, না মেল না ফিমেল, এর কোনো ওয়ার্ড নেই, হ্যান নেই তা নেই। মানে গভর্নমেন্ট হসপিটাল না প্রাইভেট? না, এটা গভর্নমেন্ট হসপিটাল। তারাও রীতিমতো বলছে এটা ছোঁয়াছে, আমাদের শরীরে এই সমস্ত ভাইরাস চলে আসবে, এইরকম একটা ধারণা। এবং তারপরে তাকে বেড ফেড দিয়েছিল, কিন্তু মানে যখনই নার্স বা কেউ দেখতে আসছে, সেই মুখে মাস্ক টাস্ক বেঁধে হাতে এতটা গ্লাভস পরে, মানে গ্লাভস যদি এত তাকে টেনে টুনে এখানে নিয়ে আসছে, যদি কোনো কারণে একটু শরীরে টাচ হয়ে যায়। ওকে খেতে দিচ্ছে, মানে এরকমভাবে খেতে দিচ্ছে, হাতে এরকমভাবে দিয়ে সরিয়ে নেওয়া, গ্লাসটাকে রেখে দিয়ে ওকে বলছে গ্লাসটাকে তুলে খাও, এরকম একটা ব্যাপার। ফেসিলিটিস কোথাও নেই,
যদি বলি গড়পড়তায় ইভেন ইন প্রাইভেট ক্লিনিক্স 2-1 ডক্টর হয়তো দেখে, মানে একদম অবহেলা না করে হয়তো আচ্ছা ঠিক আছে দেখলো, কিন্তু সেই জায়গাতে একটা তথাকথিত সাধারণ মানুষকে যেভাবে ডায়াগনোস করা হয় সেভাবে তো আমাদের করা হয় না। একটা আমাদের মধ্যে একটা স্টিগমা তৈরি হয় যে গেলেই তো ওই একই রকম একটা কথা, একই রকম একটা দৃষ্টি, একই রকম একটা বিহেভিয়ার, সো better to go to quacks. The general health issues, there are certain health issues which will be applicable to everyone. They are not specific to any community. Plus then there are certain specific needs. Just like women have specific needs, children have specific needs, people with disabilities have specific needs. Similarly, trans people also have specific needs. আমার কিন্তু একদম শুরুতেই কিন্তু খুব যে স্বচ্ছ ধারণা ছিল এসআরএস কি সেটা কিন্তু আমার ছিল না, মানে পুরোপুরি স্বচ্ছ ধারণা। ইচ্ছা ছিল সেক্স চেঞ্জ করার। যখন বুঝতাম না তখন নানা রকম পিলস খেতাম, মালাদি থেকে শুরু করে। মানে তুমি কন্ট্রাসেপটিভ পিলসও খেয়েছি, মোটাও হয়ে গিয়েছিলাম তার জন্য। আবার সাইড এফেক্ট প্রচুর, চুল উঠে গেছে মাথায়, হাত ফেটে জল বেরোতো, শরীরে প্রচুর জায়গায় ট্রেস মার্কস পড়েছে, প্রচুর কিছু হয়েছে। বন্ধু বান্ধবদের থেকে শোনা যে বাজার চলতি এই ধরনের মেডিসিনগুলো নিলে হয়তো একটুখানি ব্রেস্ট ডেভেলপমেন্ট আর একটু হবে, পিলস খেয়েছি। তখন যৌনাঙ্গ পরিবর্তনের কথা আমার কোনোদিন মাথায় আসেনি, সেটা করাবো না, কিন্তু যেটা বলে যে ফেশিয়াল হেয়ার বা শরীরে যে লোম কমানো, এই ধরনের জন্য কিছু হরমোনাল ট্রিটমেন্ট আমি করিয়েছি এবং করাচ্ছি। আমার শরীর নিয়ে কিন্তু মূল সমস্যাটা নয়, শরীর নিয়ে অল্প কিছু সমস্যা আছে যে না আমার দাড়ি উঠলে আমার একটা অস্বস্তি লাগে, সেটা আরো বড় কারণ হচ্ছে দাড়ি ওঠার চেয়ে আমার বড় কারণ হচ্ছে তখন দাড়ি দেখে লোকে আমাকে চিহ্নিত করে যায় এই এটা ছেলে, ব্যাটা ছেলে, তার মানে এর কাছ থেকে এই প্রত্যাশা করা যেতে পারে, তাকে এইভাবে অ্যাড্রেস করতে হবে, তাকে স্যার বলতে হবে, ম্যাডাম নয়, তাকে হি বলতে হবে, শি নয়, ইত্যাদি। যদি অপশনটা থাকে তাহলে কি তুমি করাবে? হ্যাঁ করাবো, মানে তোমার সেই ইচ্ছেটা আছে টু হ্যাভ আ ফিমেল ফিগার। হ্যাঁ, একজন ট্রান্সজেন্ডার ইউএস ট্রান্স অ্যাক্টিভিস্ট একজন বলেছিলেন যে, মানে ওনার ক্ষেত্রে বলেছিলেন যে আই ডোন্ট ফিল ট্র্যাপড ইন দ্য রং বডি, আই ফিল ট্র্যাপড ইন দ্য রং সোসাইটি। তুমি কখনো লিঙ্গচ্ছেদ করার কথা ভেবেছো? No. Sex change is a broader term because it doesn't necessarily include only surgery. There is a possibility of hormone therapy as well for feminization or masculinization, and some people may opt just for that. They don't really want a change, a surgical change in their genitals. এইটা যে অ্যাকচুয়ালি একটা কোনো বাইনারি অপশন নয় যে তোমাকে এই তথাকথিত পুরুষ শরীর থেকে তথাকথিত নারী শরীরেই যেতে হবে। অনেকভাবে হরমোন অ্যাডজাস্ট করা যায় কোনো একজন ব্যক্তির নিজস্ব কাঙ্ক্ষিত ফলাফলটাকে অ্যাচিভ করার জন্য। সেই জ্ঞানটা কিন্তু অনেক ডাক্তারের কাছে থাকে না, এবং সেটা আমার মনে হয় আরো মানে মেডিকেল প্রফেশনের মধ্যে এই সচেতনতাটা আনা প্রয়োজন। হরমোন থেরাপিও যে হয়, মানে কি ধরনের হরমোনাল কি ধরনের ট্রিটমেন্টগুলো হয় সেগুলো জেনেছি অনেক পরে। অনেক সেন্সেই কিন্তু অল অফ আস আর ইন্টারসেক্স, আমাদের সবার মধ্যেই কোনো না কোনোভাবে একটা অন্তর্লিঙ্গতা বর্তমান আছে, যেহেতু আমরা সবাই কোনো না কোনোভাবে সেই পিওর পারফেক্ট 100% নারী শরীর বা পুরুষ শরীরের মধ্যে বাস করি না। যদি সেটা হতো তাহলে পুরুষরা কখনো জিমে গিয়ে তাদের শরীর পরিবর্তন করতো না আরো তথাকথিত পুরুষালী বানানোর জন্য, বা মেয়েরা নানা রকমের ট্রিটমেন্ট নিয়ে স্তন বৃদ্ধি বা অন্যান্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতো না তাদের শরীরটাকে আরো নারী সুলভ করে তোলার জন্য। আমাদের জায়গাটা খুব একটা ভীষণই অনুন্নত, প্রথম কথা হলো, কারণ অনেকেই এখানে চায় সেক্স চেঞ্জ করতে, কিন্তু সেই প্রসেস এখানে নেই, প্রথম কথাই হলো। ট্রান্সজেন্ডার কি সেটাই হয়তো বোঝে না ডক্টররা। আমি আমার পেশেন্টদের নিয়ে যেতাম, ডক্টররা মুখটা দেখে সামনে ঘোরাতো, ঘুরিয়ে প্যান্টটা নামিয়ে বলতো তুমি তো ট্রান্সজেন্ডার নয়, বায়োলজিক্যালি ট্রান্সজেন্ডার তুমি তো নয়। মানে ট্রান্সজেন্ডারটা বায়োলজিক্যালিও হয় কিনা সেটাও তারা বুঝতো না। এরকম ডক্টরের সঙ্গেও আমরা ফেস করেছি। এসআরএস বলতে কি? 6 রিঅ্যাসাইনমেন্ট সার্জারি, যেটা 6 রিঅ্যাসাইনমেন্ট সার্জারি না, সেটা চেঞ্জ করার জন্য এই ধরনের সার্জারি আমরা মানে ওটা আমরা করি না। একজন রূপান্তরিত মহিলার প্রস্টেট গ্ল্যান্ড অনেক সময় থেকে যায়, তা সত্ত্বেও তার প্রস্টেট গ্ল্যান্ডের কর্কট রোগের প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয় না। এই একইভাবে রূপান্তরগামী মহিলাদের চিকিৎসার অনেকগুলো দিক উপেক্ষিত থেকে যায়। At the moment, this issue of sex change in India
in medico-legal terms is a grey area. One aspect of the law says that SRS is actually illegal because you cannot subject any individual to a physical harm of this nature, which can actually impact on that individual's life for the rest of the life, in fact. Whereas on the other hand, there is a loophole in these laws where one of the sections says that if the person is voluntarily committing to the change and the doctor feels that this is needed in the best interest of the patient, then the operation can be carried out. So at the moment, this is as you can see, it is very vague. So there are some individuals, some doctors who will take the risk, there are others who will not. So there's no guarantee that a person who needs SRS will actually get it. So the danger of that is that a lot of them then depend on quacks or for that matter, doctors who are not really qualified for carrying out these kind of operations. And there are so many cases in Kolkata itself of individuals who have faced medical problems because of improper surgical operations, ranging from UTIs, uterine tract infections, to more serious issues like if the instruments, medical instruments are not sterilized, then other infections which have also proved fatal in certain cases. স্বাস্থ্য বিমায় মানসিক স্বাস্থ্য ও হরমোন থেরাপি বিষয়ক চিকিৎসার খরচ বহন করা হয় না। তার ফলে রূপান্তরকামী মহিলাদের পক্ষে এই ধরনের চিকিৎসার খরচ সাধ্যাতীত হয়ে ওঠে। দেখুন, প্রাইভেটে না দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই মিসগাইড করে, আবার অনেক ক্ষেত্রেই খুব ভালো সার্ভিস। কারণ এখানে তো একটা টাকার গল্প আছে যে যত খরচ করতে পারবে। How many transgender persons in any case have access to insurance services, health insurance or any other kind of insurance? And that, again, when you look at the larger Indian populace, your question is, what is the penetration of insurance service providers? So again, transgender persons probably face the same situation as most other sections of Indian society. So first of all, the question is making insurance accessible in general, and then of course specific needs again. SRS is an expensive proposition, and definitely there is a strong case for ensuring insurance for SRS, which is not currently the case. USA তে যেটা হয় যে আমার মনে হয় হেলথ কেয়ার ইন্স্যুরেন্সটা আরেকটু বেশি অ্যাভেলেবল এবং অনেক চাকরির সাথে দেওয়া হয়। 2014-তে মানে আমি একটা প্রেমে পড়েছিলাম, কিন্তু সে আমাকে এমন করেছিল, মাঝখানে এমনভাবে ল্যাং মেরেছিল, সেই অবস্থাতে আমি সুইসাইড করতে বাধ্য হয়েছিলাম। তোমাকে ওখানে কোনো কাউন্সিলিং করেছিল কেউ? না, আমাকে 15 দিন পর বলেছিল যে এখন অনেক ধরনের ওষুধ দেওয়া হয়েছিল, পরে বলেছিল 15 দিন পর ওকে নিয়ে আসবে ঈশ্বরকে। তারপর আমাকে হসপিটালে বেন্টের ডাক্তার দেখিয়েছিল চিরঞ্জিত, ওখানে আমাকে বলেছিল তোমার কি সমস্যা। পরে আমি বিশেষ করে বলেছিলাম আমার এই সমস্যা, কিন্তু তখন ডাক্তারকে বললাম, ডাক্তার বলে কি এটা কোনো সমস্যা না, এটা নিজে বন্ধ করো, এটা নিজের দোষ, নিজের পরিবর্তন করলে সব কিছু হয়। যখনই রূপান্তরকামী মানুষেরা মানসিক চিকিৎসার সাহায্য নিতে চান, তখন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সংশোধনমূলক চিকিৎসার সম্মুখীন হতে হয়। 2009-তে ফার্স্ট যখন আমি পরিবারে নিজেকে জানাই যে আমি একজন সমকামী মানুষ বা আমি একজন ট্রান্সজেন্ডার, ব্যাপারটা তো তখন বুঝতাম না। নিজেকে মেয়েদের মতন সাজাতে ভালোবাসতাম, তো বাড়িতে যখন সেটা জেনে, তখন বাবা মাও বুঝতো না ব্যাপারটা, আমারই মতন ছিল তারা। তো তখন তারা ভাবতে হয়তো অসুস্থতা, পরিবারের আদার্স 5 জন মানে আত্মীয় স্বজন তারা বলতে এটা অসুস্থতা, এটা অন্যরকমভাবে ট্রিটমেন্ট করলে হয়তো ঠিক হয়ে যায়। তো শ্রীরামপুরের বিশেষ কিছু নাম জানা ডাক্তার, নাম নেব না আমি ডক্টরদের, কিছু প্রতিষ্ঠান আছে বেসরকারি প্রতিষ্ঠান, সেখানে আমাকে দেখানো হয় ট্রিটমেন্ট করানোর জন্য। তো সেখানে আমার যথারীতি ভুল ট্রিটমেন্ট স্টার্ট হয় এবং আমার বড় বড় চুল দেখে, হাতে নখ দেখে, নেল পলিশ দেখে তারা বলতে শুরু করে যে এটা একটা অসুস্থতা, এটা ট্রিটমেন্ট করলে সেরে যাবে, বা এই জিনিসগুলো করতে দিন। কিছু মেডিসিন দেয় যেগুলো খুবই হাই পাওয়ার ড্রাগস, ঘুমের ওষুধ থেকে শুরু করে, তারপরে এমআরআই থেকে শুরু করে ইসিজি, আইইজি, এগুলো সব কিছু হতে থাকে। একটা বিশাল বড় খরচা।
এখানেও শ্রীরামপুরে স্যাটিসফাইড হয় না, তখন আমাকে এই সব কিছুর পর সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হয়। শ্রীরামপুরের একজন বড় নাম করা সাইকিয়াট্রিস্ট, মহাদানী নাম, ডক্টর মহাদানী। তিনি আমাকে অসুস্থ বলেন, প্রথম কথাই হলো যেটা অসুস্থতাটা সেরে যেতে পারে, তুমি ধ্যান করবে আর ছেলেদের দিকে বেশি তাকাবে না, ঠিক আছে, মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করবে, চুল কেটে ফেলে পুরো ছেলেদের মতন হাবভাব করবে, আর সবসময় ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, এই ধরনের গুলো করবে, ঠিক আছে, মেয়েদের সঙ্গে থাকবে, তারা দেখবে তোমার প্রতি মেয়েদের প্রতি একটা ফিলিংস জন্মাবে, ভালো লাগবে, হ্যাঁ, এই ধরনের কাউন্সিলিং করতে থাকেন তিনি। তো সেখানেও যখন আমার পরিবার স্যাটিসফাইড হলো না, তো আমাকে নিয়ে যাওয়া হলো কলকাতা মেডিকেল কলেজে। সেখানেও সেই সেম সমস্ত ওয়ার্ড ঘুরেছি, সমস্ত জায়গাতে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছি, এটা কেন, কীরকম, এই ট্রিটমেন্ট করার দ্বারা ঠিক হয়ে যাবে। সমস্ত ট্রিটমেন্ট করার পর আবার আমি কাউন্সিলিংয়ের রুমে যাই, কাউন্সিলার রুমে যাই। সেখানেও তিনি আমাকে অসুস্থ, এটা মানসিক রোগ, সেরে যায়, এটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই, আমি একটা জায়গায় রেফার করছি, আমার মা বাবাকে বলা হয় যে আমি একটা জায়গায় রেফার করছি, সেখানে হয়তো গেলে একদম ঠিকঠাক আপনি স্যাটিসফাইড হবেন। তো মা বাবা সেখানে নিয়ে যায়, সেটা হলো লুম্বিনী মেন্টাল হসপিটাল অ্যাসাইলাম, যেটা বর্লিন গেটে, কলকাতা বর্লিন গেট, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে 18টা ওষুধ দেওয়া হতো প্রতিদিন, রাতে ঘুমের ওষুধ সহ। চেঞ্জ আমি কিছুই হয়নি। তারপরে যখন ওখান থেকেও স্যাটিসফাইড না হয়, আমাকে ভেলোর নিয়ে যাওয়া হয়। একটা এক্সাম্পল দেখে কাউন্সিলিংয়ের কীরকম ধরনের কাউন্সিলিং চলতো, ডেসক্রিপটিভ পার্ট কাউন্সিলিংয়ের। আমাকে একটা বিবরণ লিখতে হতো, মানে আমি মনে কি চাইছি সেটা লিখতে হতো, এবার ডক্টর সেটা লিখে দিত, এটার পরিবর্তে এটা ডক্টর লিখেছে, যে চাওয়াটা পাবো না আমি সেটা চাইবো না, ঠিক আছে। তো এরপরে আমি যাই ভেলোর। আচ্ছা, ভেলোরের ফার্স্ট কাট, যেখানে মানে হসপিটাল যেতে যেতেই ট্রেনে অন দ্য স্টেশন, ট্রেনে আমার যেহেতু ঘুমের ওষুধ শেষ হয়ে গেছে, 3 দিন ওষুধ খাইনি, আমি অজ্ঞান হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমাকে এখানে অ্যাডমিট হয়ে যেতে হয়, ভেলোরে যে সিএমসি হসপিটাল যেটা, সেখানে আমার অল বডি ট্রিটমেন্ট হয়, কিছুই পায় না। এখানে অনেক কিছু পেয়েছিল আমার, এপিলেপসি থেকে শুরু করে প্রচুর কিছু আমাকে ধরা পড়েছিল ভুল ট্রিটমেন্টের ফলে, এপিলেপসি, নার্ভের প্রবলেম, এই ধরনের মানসিক প্রবলেম, এই ধরনের অনেক কিছুই পেয়েছিল। আমাকে সব কিছু ডকুমেন্টস আছে, সব কিছুতে পজিটিভ অ্যান্সার, এপিলেপসি আছে। আমি ইমোশনালি অজ্ঞান হয়ে যেতাম, তো সেই জায়গা থেকে আমাকে সেটা ধরে নেওয়া হতো এটা এপিলেপসি। এই এপিলেপসি ট্রিটমেন্টের ওষুধও আমাকে খেতে হতো, এপিলেপসির ওষুধও আমাকে খেতে হয়েছে। তো এইখানে যখন কোনো রকম কিছু না পায় শরীরে আমার, যেখানে আমি সারা মাসে হয়তো 2 থেকে 2,500 টাকার ওষুধ খেতাম, সেখানে আমি গিয়ে 3.5 টাকা করে এক একটা ওষুধের পাতা, 3 টাকার ওষুধ খেয়েছিলাম। তো আজব ব্যাপার, এখানে যখন কিছু না পায় তখন আমাকে এখানে পাঠানো হয় ভেলোর থেকেই, ভেলোরই আরেকটা পার্ট যেটা বাগায়ামে, এটা মানে মানসিক ডক্টররা এখানে বসেন, সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে সব কিছু, যেখানে আমাকে ব্রেন শক পর্যন্ত দেওয়া হয়েছে। সেটা তোমার এই ট্রিটমেন্টটা কতদিন চলে? ভেলোরে আমি প্রায় 25 দিনের মতন ছিলাম। মানে ওই মুহূর্তে তোমার মানে মানসিক অবস্থাটা কি ছিল? কিছুই জানতাম না, আমি নিজেকেও মনে করতাম অসুস্থ, সিরিয়াসলি। মানে এতগুলো মানুষ যদি একটা মানুষকে বলে তুমি চোর তুমি চোর তুমি চোর, তখন একটা সময় কেউ হয়তো ভাবতে শুরু করবে যে আমি চোর, সত্যি কথাই। আমিও কোনো একটা সময় ভাবতাম যে হয়তো আমি অসুস্থ, আমার মতন পৃথিবীতে আর কেউ নেই। If you look different right from childhood, there is problems. যারা মানসিক স্বাস্থ্য নিয়ে পশ্চিমবঙ্গে কাজ করছেন তাদের কেউ কিন্তু একটু উদ্যোগী হতে হবে। দেখা গেছে যে এই মেন্টাল হেলথ ইস্যুটা বিভিন্ন মেট্রো সিটিতেই সীমাবদ্ধ আছে। ভীষণ আনসেন্সিটিভ ব্যক্তি পেতাম, ভীষণ বিরক্ত লাগতো আমার তাদের কাছে খুলে ধরতে, মনে হতো যেন নগ্ন হচ্ছি তাদের সামনে, ডক্টরদের সামনে। মানে এমনভাবে প্রশ্ন করা হতো, মানে একদম খোলাখুলি বলছি, যেমন তোমাকে সেক্স করার সময় কিরমভাবে সেক্স করতো, ব্যাকে দিত না মুখে দিত না, এই ধরনের ওয়ার্ড। ঋতুপর্ণ ঘোষকে দেখো, ও চেঞ্জ হওয়ার চেষ্টা করছে, ও এর অ্যাবনর্মালি শিকার হচ্ছে, ও সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, পরামর্শ নিচ্ছে, তার মানে এটা অস্বাভাবিকতাও ভাবছে, এরকম ধরনের নেগেটিভ অনেক কথাই আমি শুনেছি। সমকামিতার ওষুধ দেওয়া হয়েছিল তোমাকে কি কি? ব্যায়াম করতে হবে, 10 মিনিট হাঁটতে হবে, আর যেটা মনে আসছে সেটা ভুলে যাও। As of now, perhaps there are no more than 30 individual mental health professionals who can be counted on to give proper, unbiased, sensitive mental health support or mitigation support to trans persons who are facing violence. But 30 individuals, and even if you go by the last census of India's data of 4.9
lakh transgender persons in India, how are these 30 individuals going to serve? Even if 10% of that 4.9 lakh individuals are facing violence, and the percentage is any time higher. মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের টানে, ওই আমার মনের মানুষের টানে। নালসা ভার্ডিক্ট বলে যেটাকে বলা হয়, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটিজ অ্যাক্টের করা মামলায়, সেখানে সুপ্রিম কোর্ট 9টা ডিরেকশন দিয়ে দেন। তার মধ্যে 3টে ডিরেকশনের কথা আমি বলবো। 1 নম্বর, এক জায়গায় সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ট্রান্স পার্সনসদের জন্য সেপারেট HIV সেরো সার্ভেলেন্স ক্লিনিক্স তৈরি করতে হবে, কেননা তারা এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা তাদের যে হেলথ ইস্যুস সেই নিয়ে তারা খুবই সাসেপ্টেবল টু রিস্ক। কিন্তু তার সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে তাদের এই যে সেপারেট হসপিটাল বা সেপারেট তাদের সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার নয় যে ঠিক কি করতে হবে, সেই কারণে রাষ্ট্র এখনও সেই জায়গাগুলো তৈরি করে উঠতে পারে। আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে যে এরা যেই জেন্ডার ডিসফোরিয়া বা বিভিন্ন সোশ্যাল ইনজাস্টিসের সম্মুখীন হয়, সেইগুলো যাতে না হয় তার জন্য রাষ্ট্র যাতে ব্যবস্থা নেয়। এইখানটায় কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে একটা মেন্টাল হেলথ ইস্যুও একটা তৈরি হচ্ছে, এবং মেন্টাল হেলথ ইস্যুর দিক থেকেও কিন্তু এটাকে অ্যাড্রেস করার কথা ভাবতে হবে। এই অবধি নালসা জাজমেন্ট বলেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে নালসা জাজমেন্ট বা না নালসা জাজমেন্ট, সংবিধান কিন্তু আমাদের সমান অধিকার দিয়েছে। সুতরাং আমি যেই অধিকার পাচ্ছি সেটা আমার আরেকজন ট্রান্সজেন্ডার বন্ধু কেন পাবেন না, তার জন্য নালসা জাজমেন্ট কেন দরকার হবে, তার কিন্তু কোনো উত্তর আমার কাছে নেই। The Manipur Chief Minister, or possibly the Health Minister, having made a statement very recent, not long back, that there are no trans persons in Manipur at all. So there is no question of implementing the Nalsa judgment. And this comes at a point of a time when Manipur is actually one of the few states in the whole country where community-based organizations have been leading HIV interventions. It is not other NGOs, it is the community-based NGOs which have been leading these interventions. নালসা ভার্ডিক্টের পরে অনেক রকম থার্ড জেন্ডার এবং মিনিস্টারদেরকে নিয়ে অনেক রকম উদ্যোগ হয়েছে। আপনাদের স্বাস্থ্য দপ্তরে কি সেরকম কোনো উদ্যোগ হয়েছে, মানে ওদের মানে সেই ইকুয়ালিটি আনার জন্য কোনো রকম কিছু? না, আমার তো ধারণার মধ্যে নেই। জেন্ডার হিসেবে তো সত্যি কথা বলতে গেলে মানে আমাদেরকে আলাদা করে কোনো কিছু, মানে আমরা যদিও বা পড়ছি সেটা হয়তো জেনেটিক্সের পারপাসে পড়ছি, যে মানে ট্রান্সজেন্ডার বলে একটা জেন্ডার আছে সেটা জেনেটিক্সের ইস্যুতে পড়ছি। আলাদা করে জেন্ডার ইস্যু বা জেন্ডার সায়েন্স বা যেটা এখন জেন্ডার নিয়ে অনেক রকম পড়াশোনা হচ্ছে সেটা আলাদা করে কখনোই পড়ানো হয় না আর কি। যখন আমাদের সেক্স কি করে আইডেন্টিফাই করতে হয়, একটা বাচ্চা যখন প্রথম ভ্রূণ অবস্থায় থাকছে কখন সেক্স ডেভেলপমেন্টগুলো হয়, কোন স্টেজে কী ডেভেলপমেন্ট হয়, সেখানে মেল ফিমেল ছাড়াও একটা সেক্স হয়, মিক্স সেক্স হয়, অ্যাম্বিগুয়াস একটা সেক্স হয়, সেইটুকুই জানি। জেন্ডার সেন্সিটাইজড ডাক্তার সংখ্যা কীরকম তোমার আশেপাশে? সেটা সত্যি খুব নাম্বারটা কম। শুধু ডাক্তার বলবো না, মানে হসপিটাল এনভায়রনমেন্টে যেটা আছে আমার ধারণা সেটা খুব কম। মানে সবার মধ্যে একটা অদ্ভুত কনফিউশন আছে জেন্ডার্স নিয়ে। সেটা কি কনফিউশনটা থেকে ফোবিয়াটা আসছে নাকি মানে ফোবিয়া থেকে কনফিউশন? দুটোই হতে পারে অ্যাকচুয়ালি। মানে কারো ক্ষেত্রে আছে কোনো ফোবিয়া নেই, জাস্ট কনফিউশন। মানে তারা বুঝতে পারছে না যে তাকে কি অ্যাসাইন করা উচিত, এরকম একটা ব্যাপার, যে জেন্ডারটাকে তারা কোন জায়গায় নেবে। আর কারো ক্ষেত্রে আছে যেটা পুরোটাই ফোবিয়া এবং কিছুটা হচ্ছে গিয়ে যে ইগনোরেন্স একটা ব্যাপারও আছে, মানে তারা ভাবতে রাজি নয় এই ব্যাপারটাকে নিয়ে। আমার মনে হয় যে আমাদের এখানে সেমিনার হওয়া উচিত, কথা বলা উচিত, আমাদেরকে জানানো উচিত আরও বেশি করে, আমাদের স্পেকট্রামটা অনেক ব্রড করা উচিত যাতে আমরা ব্যাপারটাকে ঠিকঠাক করে ডিল করতে পারি। চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে রূপান্তরকামী বা রূপান্তরিত মানুষদের বিষয়ে পর্যাপ্ত তথ্য থাকে না, যার ফলে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীরা এনাদের বিশেষ প্রয়োজনগুলিকে নজর দিতে সক্ষম হন না। আজকাল শুনেছি যে একটা তৃতীয় ওয়ার্ড বা এরকম কোনো একটা প্রস্তাব হয়েছে প্রান্তিক লিঙ্গ বা রূপান্তরকামী গোষ্ঠীর মানুষদের জন্য, কিন্তু সেইটা
খুবই সমস্যাজনক, কারণ এক তো হচ্ছে প্রত্যেকটা হসপিটালে এরকম ওয়ার্ড গঠন করা হবে, তারপরে গিয়ে প্রবলেমটা শুরু হওয়া হবে, সেটা হতে কতদিন লাগবে, ততদিন লোকে কোথায় যাবে, সেটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে অনেকেই মানে এই তৃতীয় বলে একটা আলাদা করে দেওয়ার যে প্রবণতাটা, সেটা তো সবার ক্ষেত্রে নাও, সেটা খুব একটা স্বাচ্ছন্দ্যকর নাও হতে পারে। অনেকে হয়তো চাইতে পারে যে আমার যে চোজেন জেন্ডার, সেটা ফিমেল হোক মেল হোক যাই হোক, সেই ওয়ার্ডেই আমি স্থান পাবো বা সেই পরিচয়েই আমি স্থান পাবো। তাকে যে আলাদা করে আরেকটা ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হবে, সেটা হয়তো তার জন্য খুব একটা তার স্বাচ্ছন্দ্যবোধ নাও হতে পারে, সেটাও একটা সমস্যা। সব রকম মানুষের সমাগম হওয়া উচিত, প্রথম কথাই হলো। কারণ আমরা আলাদাভাবে কিছু চাই না, সবার মধ্যেখানেই একটা কিছু চাই, মানে ইনক্লুসিভ, সবাই আসবে, সবাই আসবে। সবার তবে না ট্রান্স ফ্রেন্ডলি আমি বুঝবো কি করে? যে ট্রান্সজেন্ডার আমি আমার সৈনী বন্ধুকে দেখে বলতে পারি, বা সৈনী তোর মাথাটা কি সুন্দর বড়, চুলটা কত বড় লাগছে, কি ভালো লাগছে তোকে, এটা বলতেই পারি। কিন্তু আমার মা বা ঝুমাদি বা তুমি ধরো কোনো হসপিটালে গেছো, সেখানে আমিও গেছি, সেখানে তুমি যখন বলবে আমাকে, তখন ভাবো না এই জায়গাটা ট্রান্স ফ্রেন্ডলি হয়েছে। Actually, this is in a democratic setup. Actually, this is a cop-out. You know, all your hospitals, all your services are supposed to be friendly to everyone. That we have to keep in mind is the ultimate goal. And we cannot go on creating small islands of happiness where some individuals are happy going to some systems and others are happy going to some other system. That cannot really work. So the effort always has to be two-pronged. One has to be sensitizing the larger health system. Parallel to that, perhaps in a time-bound manner, you may have certain clinics where you know there are sensitized personnel already there. So yes, for that reason, you know, you can have like a temporary arrangement that there would be certain clinics which are welcoming and open to trans persons, but then you know that should be an intermediate step. It should be that the community activists and those clinics and the doctors involved in there keep on talking to the larger system, trying to reform the larger system. In Odisha, in Bhubaneswar, a couple of years back, in the capital hospital, the trans community leaders of the state, they had successfully advocated with the hospital to create an arrangement for trans persons, wherein you know this dilemma of where they need to be posted, either in the male ward or in the female ward or where. So for the system that was worked out, as far as I remember, was that there would be 4 beds reserved for trans persons, and it would not be a separate ward. At least some healthcare providers and some health systems have been willing to listen to the problems concerned and work out some kind of a solution. 2011 সালের জনসংখ্যা সমীক্ষা অনুযায়ী ভারতে 4,90,000 রূপান্তরকামী ব্যক্তি বসবাস করেন। চিকিৎসা যেখানে প্রতিষেধক, নিরাময়কারী একটি সমাধান, সেখানে চিকিৎসা শাস্ত্রের এতটা অগ্রগতি হওয়া সত্ত্বেও রোগের অবিশেষ প্রকৃতি আজও উপেক্ষিত। সভ্যতার এত অগ্রগতি হওয়ার পরও মূলধারা থেকে নিছক আলাদা হওয়ার কারণে এতখানি অবহেলা আমাদের সামাজিক উন্নতিকে কি কোথাও গিয়ে ব্যর্থ করে দিচ্ছে? ধরে কেড়ে বাবা নালির নাচন যেমন সকল কানন ঘেরে হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে বাবা নালির নাচন যেমন সকল কানন ঘেরে বজ্র যেমন বেগে বজ্র ঝড়ের মেঘে বজ্র যেমন বেগে বজ্র ঝড়ের মেঘে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে Din